এখন আসি পার্ট 3। মনে করেন আপনাকে প্রশ্ন করা হলো, আর দেয়ার এনি পপুলার হিস্ট্রিক বিল্ডিংস ইন ইউর সিটি? আচ্ছা, the hacks are very similar to the hacks for extending answers in speaking parts 1 and 2. এটা আমি শুরুতেই বলেছিলাম যে হ্যাকস গুলো অনেক কাছাকাছি টাইপের। একটা জিনিস হচ্ছে স্পিকিং পার্ট 1, 2, 3 দুইটাতেই কমন এক্সটেন্ড করার ক্ষেত্রে, সেটা হচ্ছে মানুষ ইউজুয়ালি কি করে এই ক্ষেত্রে, বা ওই জায়গায় মানুষ কি করে, এটাকে এক্সপ্লেন করতে পারলে সবসময় অ্যান্সার খুব বেড়ে যায়। এটা আসলে স্পিকিং পার্ট 1, 2, 3 তিনটার জন্যই খুব কমন। সো আমি এখানে হ্যাক গুলো এক্সাম্পল সহ সবই স্লাইডে লিখে দিয়েছি, তো আমি জাস্ট এই জিনিসটাকে ব্যাখ্যা করে যাই। Before starting to answer, quickly think about your vocabulary. If you instantly think of any building, do you have enough lexical resources to describe that? আচ্ছা, আপনাদের হয়তো মনে আছে লেক্সিক্যাল রিসোর্সটা কি। এটা হচ্ছে ভোকাবুলারিজ, রাইট? যে আমাদের আমাদের নিজস্ব ওয়ার্ড লিস্টের মধ্যে আমাদের মাথার ভিতর আসলে কয়টা ওয়ার্ড আছে। এখন মনে করেন আপনাকে প্রশ্নটা করলো যে আর দেয়ার এনি পপুলার হিস্টোরিক বিল্ডিংস ইন ইউর সিটি। আপনার মাথায় কোনো একটা বিল্ডিং এর ছবি আসলো, কিন্তু যেহেতু আমরা নন নেটিভ স্পিকার্স, আমার মাথায় একদম আর্কিটেকচারাল ওয়ার্ড গুলো আলাদাভাবে নাও থাকতে পারে। আপনি হয়তো এক লাইনে সর্বোচ্চ ফিজিক্যাল বর্ণনাটা তা দিতে পারবে যে হ্যাঁ সেটা একটা পুরাতন মরিচা পড়া হইলে বলবেন যে রাস্টি একটা বিল্ডিং, অনেক ওল্ড বিল্ডিং। তারপর কি বলবেন? হিস্ট্রি নিয়ে তো আমরা এত আইডিয়া নাই, বা আর্কিটেকচারাল ডিজাইন সম্পর্কেও আইডিয়া নাই। কিন্তু আমরা যদি বলি সেখানে মানুষ কি করে, এই জিনিসটা বললে কিন্তু এটা বলা খুবই সহজ। ঠিক আছে, মানুষ ওখানে কি করে, ছবি তুলতে যায়, মেমোরিজ সবার জন্য, এরকম পারা কিন্তু আসলে এত কঠিন ভোকাবুলারির দরকার হয় না। এই ধরনের প্রশ্নের উত্তর আমরা দিতে পারি যে মানুষ কি করে সেটা দিয়ে। Even if you have some words to describe its physical appearance, how many sentences can you make with that? Rather, it will be easier for you to say what people do in that building. আচ্ছা, সো আমরা যখন বুঝে যাব যে আমাদের ভোকাবুলারিজ কম, একটা কিছুর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বর্ণনা করার জন্য কিন্তু মানে খুব সুন্দর সুন্দর অ্যাডজেক্টিভস লাগে। হ্যাঁ, একটা যে কোনো কিছু, সেটা একটা সিচুয়েশন হোক, একটা বিল্ডিং হোক, বিল্ডিং হলে তো আমাদের জন্য আরো কঠিন আসলে, তাই না? তখন অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড লিস্ট লাগবে। ওটা যদি আমার মাথায় ইনস্ট্যান্টলি না আসে, আমরা সাথে সাথে কিন্তু ঘুরে যাবো হচ্ছে মানুষ কি করে সেই দিকে। কারণ একদম চুপ থাকার চেয়ে বা হচ্ছে থেমে থাকলে এটা আরো বেশি হচ্ছে আপনার মার্ক মাইনাস করবে। তো সেই তুলনায় এই সাইডে আসাটা ভালো, মানুষ কি করে। আচ্ছা, সো আমরা এক্সাম্পল দেখে আসি। আচ্ছা, এখানে আচ্ছা আমরা আগে কিছু কোয়েশ্চেন টাইপ দেখি, তারপর আমরা এক্সাম্পলে যাচ্ছি। সো একটা কোয়েশ্চেন টাইপ যদি আমি বলি, হোয়াট আর দ্য মোস্ট কমন আর্কিটেকচারাল স্টাইলস ইন ইউর সিটি? এখানেও কিন্তু পার্ট 1 এবং 2 এর একটা এক্সটেন্ডিং অ্যান্সারের জন্য একটা সুন্দর হ্যাক ছিল না, যে আপনি এখন কি করেন আর আগে কি করতে ভালোবাসতেন, এই দুটা কম্পেয়ার করলেও হয়ে যায়। এখানেও আপনাকে মনে করেন যে আপনার দেশে সবচেয়ে কম স্টাইল কোনটা, আপনার দেশে কোন জিনিসটা অনেক বেশি ফেমাস, কোন খাবার বা কোন খেলা, এই ধরনের কিন্তু প্রশ্ন স্পিকিং পার্ট 3 তে করে। মানে আপনি এক লাইনে বলতে পারেন যে হ্যাঁ এটা ফেমাস, এই খেলাটা ফেমাস, সবাই এটা খায়। তারপর কি? এই হ্যাকটা কিন্তু স্পিকিং পার্ট 1, 2, 3 তেও যাবে। সেটা হচ্ছে এখন কি অবস্থা আর কয়েক বছর আগে কি ছিল বা আরো আগে কি ছিল, এটা বর্ণনা করলেও অনেক হচ্ছে কথা বেড়ে যাবে। আচ্ছা, তারপরে পার্ট 3 তে এই ধরনের প্রশ্ন করে যে মানে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট নিয়ে প্রশ্ন করে। অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট আসলে কি? ওই যে মনে করেন টিচিং মেথড নিয়ে প্রশ্ন করে, বা মানুষের কোনো অভ্যাস নিয়ে প্রশ্ন করে, ড্রিমস নিয়ে প্রশ্ন করে। হ্যাঁ, যে জিনিসগুলো মানে অ্যাবস্ট্রাক্ট, ধরা ছোঁয়া যায় না টাইপের প্রশ্ন করে। Are there other ways people can learn about history apart from school? আপনাকে যদি এই প্রশ্নটা করা হয়, আপনার মাথায় কি আসবে? আসবে যে হ্যাঁ আমরা বই থেকে শিখতে পারি, আমরা ইউটিউব থেকে শিখতে পারি, স্কুলের বাইরেও আমরা অনেকভাবে হিস্ট্রি শিখতে পারি। আচ্ছা, বাট এই কথাটা বললেও তো সেটা এক সেন্টেন্সে হয়, ঠিক আছে? তাহলে আমি কিভাবে বাড়াবো?
Okay, so hackটা কি এখানে লেখা আছে, you will probably talk about reading books or YouTube. But as we are talking about extending the answer, and we know that in speaking part 3, you have to speak a lot about it, like 4 to 6 sentences. How will you extend it? Go for comparison to extend abstract concept answers. Comparing different methods in the how questions will help you extend your answers. আচ্ছা, এখানে এই প্রশ্নে যদিও ওরা হাউ কথাটা উচ্চারণ করে নাই, বাট জিনিসটা কিন্তু আসলে হাউ টাইপেরই কোশ্চেন। এখানে লেখা আর দেয়ার আদার ওয়েজ, যে এখানে কি অন্য কোনো মেথডস আছে কিনা হিস্ট্রি শেখার, স্কুলের বাইরে অন্য কোন কোন মেথডে আমরা হিস্ট্রি শিখতে পারি। এটা কিন্তু অ্যাকচুয়ালি এরকমও বলা যেত যে হাউ ক্যান উই লার্ন হিস্ট্রি অ্যাপার্ট ফ্রম স্কুল। এটা এটা আসলে ইনডিরেক্টলি হাউ টাইপেরই কোশ্চেন, মানে আপনাকে বলতে হবে যে কিভাবে, ওয়েটা কি। স্কুল ছাড়া আমি শিখতে পারি বুঝলাম, কিন্তু কিভাবে, সেটাকে আপনার তো অনেক বড় করে বলতে হবে। সো এই টাইপের হাউ টাইপের কোশ্চেনে বা যেখানে কিভাবে কি কি মেথড অ্যাপ্লাই করা যায়, এই ধরনের প্রশ্নে আপনি সবসময় কম্পারিজনে চলে যাবেন। ঠিক আছে, এই অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টে আপনি কম্পারিজনে চলে যাবেন, কারণ আপনার মাথায় বিভিন্ন মেথড আসতে পারে যে হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম স্কুল যেহেতু বলেছে, তাহলে আমি একটু ব্যাখ্যা করি যে স্কুলে কিভাবে শেখায়, ইউটিউবে কিভাবে শেখায়, বা ইউটিউবে কিভাবে শেখায় আর বইয়ে কিভাবে শেখায়। এগুলো কম্পেয়ার করতে করতে অনেকখানি সেন্টেন্স হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, সো এখানে লেখা আছে কম্পেয়ার দ্য টিচিং মেথড বিটুইন দ্য স্কুল টিচার্স, ইউটিউব অ্যান্ড বুকস। এটা তো আপনি বলতেই পারবেন যে স্কুলেরটা হয়তো একটু ব্যানার টাইপের হয়, একটু বোরিং হয়, ইউটিউবেরটা ইন্টারেস্টিং হয়, বুকস হয়তো যারা একটু বুকিশ পার্সন তারা অনেক পছন্দ করতে পারে। সো আমার মনে হয় এটা মানুষের টাইপ বুঝে বুঝে তার টিচিং মেথডটা সিলেক্ট করা উচিত। ঠিক আছে, এরকম করে করে এক্সটেন্ড করবেন এবং প্রত্যেকটা মেথডের মধ্যে কম্পেয়ার করবেন। কম্পেয়ার করতে করতে 4 থেকে 6 লাইন অবশ্যই হবে। আচ্ছা, so remember that a conceptual topic in speaking for 3 questioning a how can be easily extended by comparing different methods. আপনারা কিন্তু নোট ডাউন করে রাখেন এটা খাতায়। হ্যাঁ, যদিও স্লাইড দিয়ে দিই, বাট 12টা স্লাইড একসাথে পড়ে দেখলে অনেক বেশি প্রেশার লাগবে। নিজস্ব একটা নোটবুক রাখবেন সবার, প্রতিদিন যা যা শিখছেন এগুলো সব খাতায় নোট ডাউন করতে থাকেন। আচ্ছা, you won't need too difficult word list for that. Explain which method is dull and which one is more interesting and why. এটা গেল হচ্ছে যদি কোন মেথড ভালো এই টাইপের প্রশ্ন করে। আচ্ছা, তারপর আসে হচ্ছে কোন একটা বিগ আইডিয়া নিয়ে কথা বলা। আচ্ছা, মাঝে মাঝে অনেক বড় বড় বিজনেসের কথা বলে, এগ্রিকালচার নিয়ে কথা বলে, দেশ বিদেশের কোনো ইকোনমিক্যাল কথাবার্তা বলে, মানে এমন কথা বলে যে আপনি প্রশ্ন বুঝবেন, এমন না যে সে এমন কোনো ওয়ার্ড ইউজ করবে যে আপনি বুঝতে পারবেন না, মানে আপনি প্রশ্ন বুঝবেন, কিন্তু আপনি হয়তো আছেন না যে খুব লোকি টাইপের পার্সন, আপনি নিউজ দেখেন না, বা মানে আমি নিজেও এরকম, খুব একটা বেশি আইডিয়া আমি রাখি না। তো আপনাদের মধ্যে অনেকেই আছে যে ওয়ার্ল্ডে কি হচ্ছে, এখানে ওখানে কি হচ্ছে, কে কি আবিষ্কার করলো, কিভাবে বিজনেস গ্রো করবে, এই সেই এত কিছু আপনাদের মাথায় হয়তো কিন্তু কোয়েশ্চেন করে ফেলতে পারে এরকম খুব বিগ আইডিয়াস সম্পর্কে। যেমন, ডু ইউ থিঙ্ক দোজ হু ডু রিপিটেটিভ ওয়ার্ক শুড বি গিভেন মোর ব্রেকস? এটা কিন্তু একটা রাইটিং পার্ট 2 টাইপের কোয়েশ্চেন। হ্যাঁ, এটা কিন্তু মুখে বলতে হবে তখন, মানে সাথে সাথে আপনার ওপিনিয়ন দিতে হবে এবং কেন সেটাতে চলে যেতে হবে, মানে বড় লেভেলের চিন্তা করতে হবে তখন। অথবা যদি প্রশ্ন করে যে ইফ ইউ ওয়ার এলন মাস্ক উড ইউ গিভ ইউর টেসলা ফ্যাক্টরি ওয়ার্কার্স মোর ব্রেকস? অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে যে আহ যারা হচ্ছে অনেক রিপিটেটিভ কাজ করে তাদেরকে কি আর একটু বেশি ব্রেক দেওয়া উচিত কিনা। আপনার কি মনে হয়? এটা অ্যাকচুয়ালি আপনার ওপিনিয়ন জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা, now you do not have so much idea about big businesses. এখন the solution হচ্ছে put an example of what could happen if it did not occur. এটা কিন্তু আগের যে কম্পেয়ার করার হ্যাকটা বললাম, এটাও কিন্তু আসলে কম্পেয়ার করার মতোই। যেমন আপনাকে প্রথম প্রশ্নটা করা হলো যে আপনার কি মনে হয় যে যারা রিপিটেটিভ কাজ করে, অনেক ঘন ঘন কাজ করে, তাদেরকে কি আরো বেশি বেশি ব্রেক দেওয়া উচিত কিনা। এখন আপনি কম্পেয়ার করতে পারেন, ফার্স্টে তো আপনি বলবেন যে হ্যাঁ উচিত, অথবা উচিত না, আমার মনে হয় যে উচিত না। এখন ব্রেক দিলে কি হতো আর ব্রেক না দিলে কি হবে, এই দুটা মেথডের কম্পেয়ারে আপনি চলে যান। কম্পেয়ার করলে অ্যান্সার বাড়ে, সবসময় কম্পেয়ার করলে অ্যান্সার বাড়বে। সো স্পিকিং পার্ট 3 তে এই ধরনের বড় বড় আইডিয়া বা কনসেপচুয়াল থটস নিয়ে কথা বলতে বললে আপনি কয়েকটা মেথড আগে চিন্তা করবেন, বা ওরা যে মেথডটা বলতেছে সেটা ইয়েস বললে কি ধরনের আউটপুট হবে, নো বললে কি ধরনের রেজাল্ট হবে, ওই দুটার মধ্যে কম্পেয়ার করবেন। আচ্ছা,
সো এটার উত্তরটা কিরকম হতে পারে? কোয়েশ্চেন হচ্ছে, ডু ইউ থিঙ্ক দোজ হু ডু রিপিটেটিভ ওয়ার্ক শুড বি গিভেন মোর ব্রেকস? সো অ্যান্সার হচ্ছে, those who perform repetitive tasks often play a big role in a company's production flow. If they are given too many breaks, the company may struggle to meet its productivity targets. A perfect example of this could be Amazon warehouse workers. আপনার যদি ইনস্ট্যান্ট দারাজও মনে আসে, আপনি দারাজ ইউজ করবেন, নো প্রবলেম, যেটা মাথায় আসে। এক্সাম্পল দিতে পারা খুব ভালো, এক্সাম্পল দেওয়া যায় পার্ট 3 তে। বাট চেষ্টা করবেন যাতে একটু ফেমাস কোনো পপুলার কোনো এক্সাম্পল হয় যেটার সাথে অনেকেই রিলেট করতে পারবে। হ্যাঁ, আচ্ছা। A perfect example of this could be Amazon warehouse workers. If they took frequent breaks, your Amazon packages probably wouldn't be able to arrive within 1 or 2 days. This could put the company at a disadvantage against competitors like Walmart. এই যেখানে একটা কম্পিটিশন এনেছে, ঠিক আছে, শুধু কম্পেয়ার করবেন, ব্র্যান্ডের সাথে ব্র্যান্ডকে কম্পেয়ার করবেন, এই মেথড না করে ওই মেথড করলে কি প্রবলেম হতো বা কি বেটার হতো সেটা কম্পেয়ার করবেন, বা এই ফেমাস মানুষ না হয় ওই ফেমাস কোম্পানিটা হলে কি করতো, কম্পেয়ার করতে থাকবেন। হ্যাঁ, এই ধরনের বিগ আইডিয়াস গুলোতে বিভিন্ন মেথড কম্পেয়ার করবেন, তখন অ্যান্সার অনেক বেড়ে যাবে। আর আমি যে ওয়ার্ড গুলোতে আন্ডারলাইন করেছি এগুলা খুবই কমন, আপনারা সবাই জানেন, কিন্তু আমার জাস্ট মনে হয়েছে এই কমন ওয়ার্ড গুলাও এখানে ইউজ করাতে ভাষার সৌন্দর্যটা একটু বেড়ে গিয়েছে। মানে জিনিসগুলো কমন কিন্তু তারপর আমরা হয়তো খুব একটা ইউজ করি না। যেমন এখানে প্রথমে লেখা রিপিটেটিভ টাস্ক, এটা অবশ্য ওটা কোয়েশ্চেনেই বলে দিয়েছে। তারপরে যে প্রোডাকশন ফ্লো, অর্থাৎ যেটা রিলেটেড ওয়ার্ড গুলোকে আনতে হবে। এগ্রিকালচার নিয়ে কথা বললে এগ্রিকালচারাল কিছু ফেমাস ফেমাস কি মানে অনেক বেশি ওয়াইডলি ইউজড ওয়ার্ডস গুলো আনতে হবে। এখানে বিজনেস নিয়ে কথা হচ্ছে, এখানে আপনি প্রোডাকশন ফ্লো আনবেন। তারপরে একটা লাইন আছে যে ইফ দে টুক ফ্রিকোয়েন্ট ব্রেকস, আমি যদি বলতাম টু মিনি ব্রেকস এটা খুব কমন হয়ে যেত, বাট ফ্রিকোয়েন্ট ব্রেক সাউন্ডস গুড। ঠিক আছে, সো একটু মানে এত কঠিন উচ্চারণই করা যায় না, এই ধরনের ওয়ার্ড ইউজ করা আসলে মাস্ট না, কিন্তু কমন ওয়ার্ডই ইউজ করবেন। বাট কমনের মধ্যে কিছু আছে না যে আমরা মানে যারা কি বলবো খুব সিম্পল ইংলিশ পারে ওরা ইউজুয়ালি ইউজ করবে না। একটু মনে করেন আপনি কোনো একটা বই বা নিউজে আপনি ওই ওয়ার্ড গুলা পাবেন, সবাই অর্থ জানে বাট ইউজ করে না খুব একটা, সুন্দর সুন্দর ওয়ার্ড গুলোকে তুলে এনে ইউজ করবেন। আচ্ছা, আর আমাদের এটার পরের ক্লাসে আমি আশা করি এরকম কিছু ওয়ার্ড লিস্ট আমি দিব, কিসের সাথে কি রিলেট করে। হ্যাঁ, কিছু ওয়ার্ড লিস্ট দিব, ওয়ার্ড লিস্ট যদিও খুবই যার যার ওয়ার্ড লিস্ট অনেক আলাদা, কারণ পুরো ডিকশনারি তো আর কারো মুখস্থ থাকা পসিবল না, আপনাদেরও না, কারোই না, এবং সেটার দরকারও নাই। তারপরেও কিছু আমি দিয়ে দিব আর কি, যে রাইটিং এবং স্পিকিং এ ইউজুয়ালি আইএলটিএস অনেক বেশি ইউজড হয় বা আপনারা ইউজ করলে ভালো হবে, এরকম কিছু কমন ওয়ার্ডস আমি দিয়ে দিব নেক্সট ক্লাসে। আচ্ছা, এর আগে আমরা একটা হ্যাক শিখেছিলাম যে ইউ ক্যান টক অ্যাবাউট হোয়াট পিপল ডু, মানুষ কি করে, এটা বললেও অ্যান্সারটা হচ্ছে বাড়ে। এখন অ্যাগেন সেম কোয়েশ্চেন, ডু ইউ থিঙ্ক দোজ হু ডু রিপিটেটিভ ওয়ার্ক শুড বি গিভেন মোর ব্রেকস? এটার উত্তর আমরা মানুষ কি করে দিয়ে বা মানুষের ক্ষেত্রে আসলে এটার রেজাল্টটা কিরকম হয় এটা বর্ণনা করতে পারি। কি বলবো? Those who do jobs that involve repetitive tasks often struggle with motivation and staying on track. If they take too many breaks, their productivity may drop. When they get back to work, it may be difficult for them to get fully focused again. The problem is that during these breaks, it's uncertain how they'll spend their time. They may end up playing phone games and find it tough to refocus on mundane tasks like scanning and packing packages. আচ্ছা, সো এখানে হচ্ছে বলা হলো যে আপনি যদি খুব বেশি ছুটিও দিয়ে দেন, ছুটিটা ওরা কিভাবে কাজে লাগাচ্ছে আমরা তো জানবো না। হতে পারে যে সে রেস্ট নিচ্ছে না বা প্রোডাক্টিভ কিছু করছে না, বরং সে ফোন গেমস বা এমন কিছু জিনিস করে ওই সময়টাকে স্পেন্ড করছে যেটার কারণে তার মাথা হয়তো কি বলবো আরো বেশি ট্যাঙ্গেলড হয়ে থাকবে, যেটার কারণে সে একদম মানডেন যে টাস্ক, মানে আসলে মানডেন মানেটা কি বলবো, মানে সাধারণ দৈনিক যে কাজগুলো আমরা করি, টিপিক্যাল কাজকর্ম, হাউস হোল্ড চোরস আর এগুলোকে আমরা মানডেন টাস্ক করবো। যারা হচ্ছে ফ্যাক্টরিতে কাজ করে ওরা কি করে, স্ক্যান করে, প্যাকেজ গুলোকে প্যাক করে, সেই মানডেন টাস্ক গুলো করাও ওদের জন্য টাফ হয়ে যাবে।
এটা হচ্ছে সে তার আইডিয়া দিল, আপনি আপনার আইডিয়া দিবেন। বাট ওই তো মানুষের ক্ষেত্রে এটার ফলাফলটা কি হয়, মানুষ কি করে, বা এটা করলে কি হবে আর না করলে কি হবে কম্পেয়ার করবেন, মানুষ কি করে বলবেন, এটা বললেই অ্যান্সার পারবে। আচ্ছা, তারপর sometimes they ask what you think about something. You can add a general as well as your own perspective in there. Explain why. আচ্ছা, সো এটা এটা খুব কমন, আপনাকে মাঝে মাঝে আপনার ওপিনিয়ন দিতে বলবে। অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আপনি যত কিছু পড়ছেন সবগুলো আপনার ওপিনিয়ন দিতে পারেন, মানে আপনার ওপিনিয়নই চাওয়া হচ্ছে, বাট তাও মাঝে মাঝে ক্লিয়ারলি বলেছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস। তো তখন আমি জাস্ট আমার একটা পার্সপেক্টিভ বলবো, আমার যা মনে হয় আমি তাই বলবো। আর বাড়াতে চাইলে এখানে ওই যে আদার পিপল কি মনে করে সেটাও বলবো, যে ইউজুয়ালি মানুষ এটা করে বা মানুষের এটা মনে হয়, আমার মনে হয় ইন মাই ওপিনিয়ন এটা হচ্ছে এরকম এরকম হওয়া উচিত। মানুষ কি করে কম্পেয়ার করা, আমি কি ভাবি আর অন্যরা কি ভাবে, এই জিনিস এই হ্যাক গুলো কিন্তু স্পিকিং পার্ট 1 2 3 সব জায়গাতেই আমরা দেখতেছি অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল। আচ্ছা, সো কোয়েশ্চেনটা হচ্ছে, what do you think of the phenomenon of people queuing in restaurants for more than an hour? আচ্ছা, অ্যান্সারটা হতে পারে, to me it does not make any sense to wait for that long if someone literally has something better to do in their lives. They do a 9 to 5 job, they can stand just so they can heat up those fancy places. But you know what? It's not really about the food. They are queuing up to get some Instagram photos so that they can meet that crave to show a fun life. Would someone like Elon Musk ever waste time on that? They are busy creating some exciting stuff that's actually adding value to the world. Spending time and wasting it for no reason is different to me. আচ্ছা, so এটা হচ্ছে আপনার পার্সপেক্টিভ ডিফারেন্ট হতে পারে। আপনার যদি মনে হয় যে আপনি ওটা নিয়ে বেশি বলতে পারবেন, যে না অ্যাকচুয়ালি 1 ঘন্টার বেশি রেস্টুরেন্টে দাঁড়িয়ে থাকা, লাইনে দাঁড়িয়ে থাকা ওয়ার্থ ইট, তো সেটাকে আপনি ব্যাখ্যা করবেন যে হ্যাঁ আমার মনে হয় যে একটা মানুষের ড্রিম থাকতে পারে এখানে আসা, বা মানুষ তো অ্যাকচুয়ালি এভরিডে রেস্টুরেন্টে আসে না, ঠিক আছে, মাঝে মাঝে তার মাইন্ডকে ফ্রেশ করতে হয়, রিচার্জ করতে হয়। সো 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে হলেও ইফ থেকে একটা নাইস প্লেস, নাইস স্টাইল টু টেক ফটোস, বা ভালো খাবার খেতে পারে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারে, সো ওয়াই নট, আমার কাছে মনে হয় যে ইটস ওয়ার্থি। আপনি তখন ওটা নিয়ে কথা বলবেন, মানে যেটাই হোক আপনার ওপিনিয়ন সেটা নিয়ে কথা বলবেন। আর এই বিষয়টা কি, এই যে এক্সটেন্ডিং অ্যান্সার্স, আপনি যদি স্পিকিংটা শুরু করেন, কথা বলা শুরু করেন, বা ইতোমধ্যে আপনারা যারা যারা অনেকবার প্র্যাকটিস করেছেন কথা বলা, তারা জানেন যে আসলে অ্যান্সার এক্সটেন্ড করার হ্যাকগুলো কত জরুরি। হ্যাঁ, কারণ কথা বলা শুরু করলে আমি বুঝবো যে আমি কোথায় কোথায় আটকাই আর কোথায় কোথায় আটকাই না। সো আমি রিকোয়েস্ট করব, কেউ জাস্ট ক্লাস আর স্লাইড গুলো স্পিকিং এর জন্য এনাফ না। আসলে স্পিকিং এর ফার্স্ট মানে প্র্যাকটিসের একমাত্র উপায় হচ্ছে মুখ খুলে কথা বলতে হবে, কথা বলতেই থাকতে হবে। মানুষের সাথে হোক, নিজে নিজে হোক, একা হোক, রেকর্ড করে হোক, জাস্ট কথা বলতে থাকতে হবে। কথা বলা শুরু করলে আপনি প্রবলেমে আটকাবেন, প্রবলেমে আটকালে এই হ্যাক গুলো আপনার কাজে লাগবে। বাট কথা বলা শুরু না করলে এই জিনিসগুলো আসলে কোথায় অ্যাপ্লিকেবল হবে, কেন পড়াচ্ছি এটাই বুঝবেন না। হ্যাঁ, তো সবাই কথা বলা শুরু করেন, রেকর্ড করেন, নিজের রেকর্ড নিজে শুনেন, প্রবলেম গুলো ফাইন্ড আউট করেন। বা ক্লাসে কথা বলতে চাইলে তো আমি অলওয়েজ ইন, আমি সবসময় ইন্টারেস্টেড আপনারা যদি ক্লাসে হচ্ছে পার্টিসিপেট করতে চান। ঠিক আছে, এছাড়াও যে মক গুলো নেই মাঝে মাঝে, সেখানে আপনারা জয়েন করতে পারেন, নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, অনেক সুযোগ। তো সুযোগগুলোকে কাজে লাগাবেন, কথা বলতে হবে স্পিকিং এর জন্য অনেক বেশি। হ্যাঁ, তখন হচ্ছে এই হ্যাক গুলো অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, সো এটা তো গেল। আচ্ছা, তারপর আরেক টাইপের প্রশ্ন, এগুলো কিন্তু সব স্পিকিং পার্ট 3। হ্যাঁ, এমন একটা প্রশ্ন আসতে পারে যে ওয়াই ইজ চিপ ফ্যাশন সো পপুলার। এটাও কিন্তু এই আইডিয়া টাইপের, যে আপনার কি মনে হয় কেন চিপ ফ্যাশন অনেক পপুলার। আমি উপরে একটা কথা লিখেছি যে ডু নট কিপ লিস্টিং পয়েন্টস লাইক ফার্স্টলি এটা এটা এটা, সেকেন্ডলি এটা এটা, এরকম করে করে পয়েন্ট পয়েন্ট আকারে বলতে থাকলে মানে কথাগুলো খুব টিপিক্যাল বা বোরিং হয়ে যায়। এর থেকে বরং আপনি যদি একটা এক্সাম্পল আনতে পারেন, তখন না আপনার যে ভালো আইডিয়া বা আপনার কথাটা আর একটু বেশি কি বলবো স্ট্যান্ডার্ড লাগে শুনতে। হয়তো আপনি একটা পয়েন্ট নিয়ে কথা বলছেন, আপনার মাথায় একটা এক্সাম্পল আসলো, সে ওই এক্সাম্পলটাকে ঘিরেই আপনি বুঝান আপনার এক্সামিনারকে
যে আপনি আসলে কি বুঝাতে চাচ্ছেন। তারপরে যদি আরো পয়েন্ট থাকে এরপরে সেই পয়েন্টটা বলে। বাট ফার্স্টলি এটা করা উচিত, সেকেন্ডলি ওটা করা উচিত, ইটস ভেরি বোরিং। এক্সাম্পল দেওয়া অনেক ভালো। আচ্ছা, মানে এক্সাম্পল বলছে কি কেন এটা হচ্ছে, ঠিক আছে? যেমন ওয়াই ইজ চিপ ফ্যাশন সো পপুলার, কেন চিপ ফ্যাশন এত বেশি আর কি পপুলার। সো এটা আমরা কেন একদম এক্সাম্পল দিয়ে বুঝাবো যে আসলে ওরা কি করে। So the answer can be, at first glance, fast fashion brands like Shein and Zara are so popular because their clothes find that sweet spot of being affordable and trendy. এখানে আপনার যদি মনে হয় আমি তো Shein Zara চিনি না, আপনি ক্যাটসাই তো চিনেন, আরং তো চিনেন, ঠিক আছে? মানে যা মাথায় আসে বলে দিবেন। একটা একটা এক্সাম্পল তো, পপুলার একটা এক্সাম্পল হলেই হবে। আচ্ছা, because their clothes find that sweet spot of being affordable and trendy. You can buy tons of stylish outfits and rock a fresh look every day of the week without burning a hole in your pocket. Acha, without burning a hole in your pocket. Oh, এটার মানে কি? এটার মানে হচ্ছে, মানে বার্নিং আ হোল ইন ইউর পকেট মানে অ্যাকচুয়ালি আপনি চাচ্ছেন না কিন্তু টাকাটা খরচ হয়ে গেল, এটাকে আর কি বলে যে বার্নিং আ হোল ইন ইউর পকেট। মানে টাকা খরচ হওয়া, বাট এমন খরচ যেটা অ্যাকচুয়ালি আনওয়ান্টেড, যেটা অ্যাকচুয়ালি আপনি নেগেটিভলি বলছেন, তো সেটাকে আমরা আর কি প্রকাশ করি বার্নিং আ হোল ইন ইউর পকেট দিয়ে। সো আমরা যেহেতু চিপ ফ্যাশন ব্র্যান্ডের কথা বলছি, সো আমরা বলছি যে ইউ ক্যান বাই টনস অফ স্টাইলিশ আউটফিটস এন্ড রক আ ফ্রেশ লুক এভরি ডে অফ দ্য উইক উইদাউট বার্নিং আ হোল ইন ইউর পকেট। সো ওয়াই নট? We want to make every penny worth spending. Not everyone has the time or even an appropriate reason to spend hours scrolling that luxurious brand and pick up the most unique item for them. Cheap options are always popular, be it in fashion or another field. ভালো গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইউজ করবেন। আর ভোকাবুলারিজ যেটা বললাম যে এত কঠিন কিন্তু কিছু এখানে নাই, যে কিছু কিছু ওয়ার্ড মানুষ আইএলটিএস এ নিয়ে আসে না, যে একদম কখনোই দেখি নাই শুনি নাই, এটা ইউজ করা মাস্ট না। আপনি এমন এমন ওয়ার্ড নিয়ে আসেন যেটা ওইখানে অ্যাপ্রোপ্রিয়েট, বা একই ওয়ার্ড আপনি বারবার ইউজ না করেন, ওই ওয়ার্ডের বিভিন্ন সিনোনিমস আপনি ইউজ করেন। এগ্রিকালচারের সময় এগ্রিকালচার রিলেটেড কথা বলেন, সায়েন্সের সময় সায়েন্স রিলেটেড কথা বলেন, যখন এনভায়রনমেন্ট নিয়ে কথা হবে তখন এনভায়রনমেন্ট নিয়ে যে ওয়ার্ড গুলো সেগুলো ইউজ করেন। সো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করতে হবে, নট হার্ড। হার্ড ওয়ার্ড ইউজ করার পক্ষে আমি কখনোই না, যেটা উচ্চারণ করা যায় না ওরকম ওয়ার্ড হঠাৎ করে ইউজ করলে আরো খারাপ লাগে। কারণ হচ্ছে আমার পুরো সিম্পল, আমার স্ট্রাকচারটা সিম্পল, আমার কথাই বুঝে যাচ্ছে আমি নন নেটিভ, হঠাৎ একটা উচ্চারণ করা যায় না এরকম ওয়ার্ড ইউজ করলে বোঝা যায় যে এটা খুব ফোর্সড। ফোর্সড যাতে মনে না হয়, যাতে মনে হয় খুব ন্যাচারালি আমি ইংলিশ কথা বলছি। আচ্ছা, সো যে জিনিসটা করবো, যে ওয়ার্ড অনেক ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি ওয়ার্ড ইউনিক হওয়া ইম্পর্টেন্ট, বাট এত কঠিন না যে উচ্চারণই করা যায় না। তখন যেরকম আমি এই যে এখানে যেমন উইদাউট বার্নিং আ হোল ইন ইউর পকেট, এরকম ইডিয়মস গুলো ইউজ করবেন, নতুন নতুন শিখবেন, কিন্তু কঠিন হতে হবে এমন না, ইউনিক হতে পারে। তারপরে যে লাক্সারিয়াস কথাটা বললাম, আগে যে ফ্রিকোয়েন্ট ব্রেকস বললাম, এরকম সুন্দর ওয়ার্ড গুলো ইউজ করবেন, দ্যাটস ইট। একটু চ্যাট বক্স চেক করি। No more new messages. Acha. Another question whose answer can be extended by explaining a general example. আচ্ছা, এখন আমরা যে কোশ্চেন গুলো পড়ছি এটা কিন্তু হচ্ছে আমরা একটা এক্সাম্পল কে ঘিরে কিভাবে এক্সটেন্ড করতে পারি সেই ধরনের প্রশ্ন। সো যদি এমন একটা কোশ্চেন আসে, in your country is it common for young people to live with their parents? আচ্ছা, তো আমরা একটা এক্সাম্পল টানতে পারি, কারণ এই প্রশ্নের এক কথায় উত্তর দিলে তো ইয়েস অথবা নো হবে, বাট কেন সেরকম একটা এক্সাম্পল আমরা টানতে পারি। So the answer can be yes, it's a very common situation in Bangladesh. In today's economy, many young people are either struggling to find jobs or stuck in low-paying positions. So how are they supposed to afford to live alone? For example, we have a lot of factory workers who earn only 5 to 6,000 a month. After they take care of daily expenses like food and transportation, there's not much money left to even think about renting a separate apartment. Living with their parents lets them save big on rent, and some parents also cover water and electricity bills, which allows their adult children to save some money even with low-paying jobs. So এটা হচ্ছে
যে বললো তার চিন্তা, এটা আমার আইডিয়া। আপনার মাথায় যে এক্সাম্পলটা আসবে আপনি সেটা বলবেন। আপনার যদি মনে হয় যে হ্যাঁ এটা কমন, কমন বাট কেন, আপনার কাছে এক্সাম্পলটা মনে হতে পারে যে আমি যেমন এক্সাম্পল দিয়েছি যে আহ টাকার বিষয়টাকে আমি এখানে ফোকাস করেছি, যে এখনের ইকোনমি যেরকম, একা একা থাকতে গেলে যে একটা এক্সপেন্সিভ লাইফস্টাইল করতে হবে, বা হচ্ছে একটা সেপারেট রেন্ট পে করাটা এই ইনকামের মধ্যে পসিবল না, আমি সেই জিনিসটাকে ফোকাস করেছি। আপনি চাইলে ফোকাস করতে পারেন যে আহ হয়তো মেন্টাল সাপোর্ট থাকে প্যারেন্টস এর সাথে থাকলে, এটা বলতে পারেন। অথবা বলতে পারেন যে অ্যাকচুয়ালি তারা অনেক সময় দেখা যায় যে আমরা চাকরি পেতে পেতে দে গেট ওল্ড, সো তাদের টেক কেয়ার করতে হয়, বা যেটাই আপনার ইনস্ট্যান্ট মাথায় আসে ওরকম একটা এক্সাম্পল নিয়ে আসবেন, সেই এক্সাম্পলটাকে ব্যাখ্যা করবেন, তারপরই হয়ে গেল। আচ্ছা, এখন আমার বুঝানোর জিনিস আজকের মতো শেষ। আমি অ্যাকচুয়ালি আগে স্পিকিং ক্লাসগুলো পার্টিসিপেট করে করে নিতাম। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতাম, যারা প্রথম থেকে করেন জানেন যে আমি আনমিউট করে করে জিজ্ঞেস করতাম, বাট সেই জিনিসটা সামহাও ওই দিক থেকে সেম ইন্টারেস্ট না আসার কারণে কিছুটা থেমে গিয়েছে, এই জন্য আমি একাই সব বুঝাই। বাট লাস্টে কিছু প্র্যাকটিস আছে, আমি ডোন্ট গেট স্কেয়ার্ড, আমি আস্ক করব না, বাট এটা নিয়ে আপনারা একটু চিন্তা করেন, তারপর হচ্ছে আমি এটার অ্যান্সার দিয়ে ক্লাস শেষ করব। আপনারা একটু কিছুক্ষণ এই প্রশ্নটা নিয়ে চিন্তা করেন। এটা কিন্তু স্পিকিং পার্ট 3, মানে ডিসক্রাইব অ্যান ইন্ট্রোভার্ট পারসন হুম ইউ নো হচ্ছে স্পিকিং পার্ট 2 কোয়েশ্চেন। আপনাকে যদি স্পিকিং পার্ট 2 তে প্রশ্ন করে যে ডিসক্রাইব অ্যান ইন্ট্রোভার্ট পারসন হুম ইউ নো, তাকে নিয়ে আপনার 2 মিনিট কথা বলতে হবে স্পিকিং পার্ট 2 তে। আর আমরা জানি যে স্পিকিং পার্ট 2 এর সাথে খুব রিলেভেন্ট কিছু প্রশ্ন করা হয় স্পিকিং পার্ট 3 তে। আমরা যেটা আজকে স্পিকিং পার্ট 3 প্র্যাকটিস করছি, এবং আমার মনে হয় স্পিকিং পার্ট 3টা অ্যাকচুয়ালি 3টা পার্টের মধ্যে হার্ডেস্ট ওয়ান। সো এই তো নিচে কিছু ছোট ছোট প্রশ্ন দেওয়া আছে। So, আপনারা কিছুক্ষণ নিজে নিজে চিন্তা করেন যে এই প্রশ্নগুলোর উত্তর আপনি 4 থেকে 6 লাইনে কিভাবে দিতেন।